হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বোন তিনি, লিখেছেন তাসনিয়া হুসাইন। প্রতিটি টাওয়ারে, প্রতিটি গেট পোস্টে, আন্ডারগ্রাউন্ড চেম্বারে ২-৩০০ মতো গার্ড তৎপর। তাদের প্রত্যেকের হাতে অটোমেটিক রাইফেল, পিঠে ওয়্যারলেস। বাকিরা সব বেরিয়ে পড়ে মিশনের উদ্দেশ্যে। বীরের নির্দেশ আসার সঙ্গে সঙ্গে দলগতভাবে সবাই বেরিয়ে পড়ে। বাইরে অপেক্ষা করছে কনভয়ের পর কনভয়। বজ্রপাতের মতো শব্দ তুলে একের পর এক গাড়ি পাহাড়ি রাস্তা ধরে ছুটে যায়। উদ্দেশ্য একটাই, সবার মাথা খুন চড়ে আছে। সবার উদ্দেশ্যে আজকে মিগুয়েলের কাহিনী চিরতরে শেষ করে দিবে। তাদের চোখের কোণে ভয় নেই, শুধু তীব্র প্রতিশোধের নীল আগুন। এদিকে মিগুয়েলের পুরো সৈন্যরা ওত পেতে আছে। কখন বীর আর বিশ্বস্ত গার্ডরা বাড়ি ছেড়ে বের হবে আর তারা বাড়ি আক্রমণ করবে, সেই অনুযায়ী তাদের প্ল্যান এগোচ্ছে। মিগুয়েলের গুপ্ত বাহিনী বীরে পুরো ক্যাসেল ঘিরে আছে জঙ্গলের ভেতর। তাদের সব পরিকল্পনা ছককষা শেষ। বীরের সরানোর জন্যই মূলত এই প্ল্যান করেছে, আর বীর তার ট্র্যাপে পা দিয়েছে। বীর এর বেরিয়ে যাওয়ার পর খবর শুনেই মিগুয়েল মুখে শয়তানি হাসি ফুটে ওঠে। তার অপেক্ষা করছিল কখন বীর আর তার টিম ক্যাসেল থেকে বেরিয়ে যাবে। তারা জানে এই বাড়িতে আছে বীরের সবচেয়ে দুর্বল জায়গা, আর যখন এখানে সে থাকে না তখনই তার পতন ঘটানো সম্ভব। এর জন্যই তাদের বীরকে এখান থেকে সরানো। মিগুয়েলের সৈন্যরা বাড়ি থেকে প্রায় অনেকখানি দূরে অবস্থান করেছে। বীরের গাড়িগুলো পাহাড়ে পাক ঘুরে অদৃশ্য হতেই মিগুয়েলের সাথে লোক সালদানা বলে ওঠে, চলো, এখন যাওয়ার পালা। এইবার বীর বুঝবে এবার তার পাল্লা কাদের সাথে পড়েছে। মিগুয়েল ঠান্ডা গলায় বলে, এখন না, ওরা আগে আমাদের দেওয়ার আস্তানায় পৌঁছাক। এখনই আমরা আক্রমণ করলে ওদের কাছে খবর পৌঁছে যাবে, আর তখন ওদের ফিরে আসতে বেশি সময় লাগবে না। কিন্তু একবার আমাদের দেওয়া আস্তানে পৌঁছানোর পর যখন খবর পাবে, তখন তারা ফিরতে ফিরতে যা দেখবে তা কেবল ধ্বংসাবশেষ। আর চোখের পাতা একটুও কাঁপে না। সে জানে আজ যদি সে সঠিক সময়ে আঘাত করে, তাহলে ইতিহাসের পাতায় বীর আলবারেজ শুধু হেরে যাবে না, একেবারে ভেঙে গুড়িয়ে যাবে। তার সব থেকে বড় দুর্বলতাই আজ সে শেষ করবে। রোদের কড়া আলোয় ঈশার ঘুম ভেঙে যায়। বেলা হয়েছে অনেক। চোখ মেলতেই যেন শরীরটা ভেঙে পড়ছে পীড়ায়। মাথায় হাত চেপে ধরে, হাত পা যেন সাড়া দিতে চায় না। কয়েক সেকেন্ড চুপচাপ বসে থাকে ঈশা, তারপর ধীরে ধীরে উঠে দাঁড়ায়। দেহের এক একটা পেশিতে ব্যথার ঝড় উঠেছে। দেওয়ালের ধারে হাঁটতে হাঁটতে পৌঁছে যায় ওয়াশরুমে। ঠান্ডা পানির নিচে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ। পানি যেন শরীর নয়, তার মনকেও ধুয়ে দিচ্ছে। লম্বা একটা শাওয়ার নিয়ে বের হয়। এখন শরীরটা কিছুটা হালকা লাগছে। ড্রয়ারের পাশ থেকে একটা পেন কিলার নেয়, কাপা হাতে মুখে তুলে খেয়ে নেয় সেটি। এমন সময় দরজায় ঢোকা পড়ে একজন নারী গার্ড। দরজা খুলে বলে, ম্যাম, নাস্তা তৈরি, খেয়ে নিন। ঈশা মুখ ঘুরিয়ে বলে, পরে খাবো, এখন একটু একা থাকতে দিন আমাকে। তার গলায় ভাঙা ক্লান্তি। গার্ড কিছু না বলে চলে যায়। ঈশার চোখ পড়ে দেওয়ালের এক বিশাল মনিটরের দিকে। রুমের একপাশে বড় স্ক্রিনটা চালায় সে রিমোট দিয়ে। সেখানে বীরের বিশাল বহুল প্রাসাদেই নানা জায়গার ফুটেজ চলছে। ঈশার চোখ যায় পরিচিত রুমটা যেখানে সে থাকে। মনিটরের স্ক্রিনে দেখা যায় ছোট্ট বিড়ালটা, তার কিটি, জানালার পর্দা ধরে উপরে উঠছে, আবার ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যাচ্ছে, পরে আবার ওঠার চেষ্টা করছে। ওর মুখ দিয়ে ম্যামও শব্দ করছে, যেন কাউকে খুঁজছে। বারবার মাথা উঁচু করে এদিক ওদিক তাকায়। ঈশার চোখের কোণে হালকা পানি জমে ওঠে। আমাকে খুঁজছিস? মৃদু স্বরে ফিস ফিস করে ওঠে। একটানা তাকিয়ে থাকতে থাকতে মন ভেঙে পড়ে। এই ঘরের ভেতরে থেকেও যেন হৃদয় ছুটে যাচ্ছে সেই রুমে, যখন ছোট সেই প্রাণটা অপেক্ষা করছে তার জন্যে। হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ আকাশ কাঁপিয়ে ভেসে আসে। ঈশার বুক কেঁপে ওঠে। সে দাঁড়িয়ে যায় হঠাৎ। আর একটার পর একটা গুলির শব্দ। কিসের শব্দ দেখার জন্য ঈশা জানালার কাছে যায়। তাকিয়ে দেখে জানালার বাইরে ধোঁয়ার কুণ্ডলী উঠেছে। আকাশ কালো হয়ে থেকে যাচ্ছে।
ভয়ে গলা থেকে শব্দ বের হয় না তার। সে বুঝে বীরের গার্ডদের সঙ্গে বাইরে লোকেদের ভয়ঙ্কর সংঘর্ষ চলছে। কিছু গার্ড পাল্টা আক্রমণ করছে, কেউ ছুটে যাচ্ছে তাদের দিকে, কারো হাতে মেশিন গান, কেউ টোকা দিচ্ছে বাংকারের দরজায়। ঘরের ভেতর কেউ গোলাগুলির শব্দ এত তীব্র যে মনে হচ্ছিল এই প্রাসাদের ইটগুলো যেন কেঁপে উঠছে। হঠাৎ করে এই দানবীয় বাড়িটা ভেতরে নিজেকে সবচেয়ে নিঃসঙ্গ মনে হচ্ছে, তার সবচেয়ে অসহায়। রাস্তার উপর বীরের গাড়ি তখনও চলছিল। অতিরিক্ত ঝড়ের কারণে জঙ্গলের অনেক জায়গা গাছপালা পড়ে রাস্তা ব্লক হয়ে গিয়েছে। রাস্তা ক্লিয়ার করে তারা আবার তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তা ব্লক দেখেও বীর সরে যায়নি। তার উদ্দেশ্যে আজকে মিগুয়েলের কাহিনী শেষ করেই তারপর বাড়ি ফিরবে। চারপাশে পাহারা দিচ্ছিল তার বিশ্বস্ত গার্ডরা। সারি সারি গাড়ি একসাথে চলছে, গাড়ির ভেতরে অস্বাভাবিক নিস্তব্ধতা। হঠাৎ ডিয়েগোর ফোনটা বেজে ওঠে। এই মুহূর্তে মেটিয়াসের ফোন দেখে অবাক হয় ডিয়েগো। মুহূর্তে তার মনের মধ্যে একটা আশঙ্কা ছড়িয়ে যায়। ডিয়েগো রিসিভ করে ফোন, কিন্তু পর মুহূর্তে সে চুপ হয়ে যায়। তার চোখ বড় বড় হয়ে ওঠে, মুখ থমথমে। ডিয়েগো ফোন রেখে বীরকে উদ্দেশ্য করে বলে, বস, হামলা হয়েছে বাড়িতে। মিগুয়েল ও তার সাথে জড়িত সবাই মিলে আক্রমণ করছে। ওপাশ থেকে গলার স্বর ছিল হাওয়ার ছুটে আসার আগুনের মতো উত্তপ্ত। বীরের মাথা ঘুরে ওঠে। এমন কথা শুনে ভয় আর ক্রোধ একসাথে চেপে ধরে তার শরীরকে, গলা পর্যন্ত কেঁপে ওঠে। এটা খুব স্বাভাবিক বিষয় হলেও তার কাছে ভয়ের কারণ হলো ইশায়া। আর কি হলো, কত বড় ক্ষতি হলো, এসব কিছুতেই তার কোনো যায় আসে না। তার যায় আসে শুধুমাত্রই এই মেয়েটাকে ঘিরে। বীর গর্জে ওঠে, গাড়ির ভেতরেই, ইশার সেফটির ব্যবস্থা করো, ওকে সুরক্ষিত জায়গায় পাঠাতে বলো। ওর যেন একটা আঁচও না লাগে। ওর গায়ে যদি একটাও ক্ষত দেখি, তাহলে ওরা মিগুয়েলের হাতে মরুক বা না মরুক, আমার হাতে নিশ্চিত মরবে। বীর চোখ জোড়া জ্বলে উঠছে আগুনের মতো। একটা মুহূর্ত সে দেরি করে না, গাড়ি থামানোর নির্দেশ দেয় না, উল্টো বাড়ি দিয়ে ঘোরায়। গতি আরও বাড়াতে থাকে। মুখ দিয়ে অসংখ্য শব্দ ছুটে আসে। রেগে সে জ্ঞান শূন্য হয়ে পড়েছে। ঈশাকে হারানোর ভয় ভেতরে বাসা বেঁধেছে। সে কি ঠিক আছে নাকি ওর কিছু হয়েছে? বারবার এইসব চিন্তা মাথায় ঘুরছে। প্রাসাদের চারদিক ঘিরে প্রায় 300-র মতো প্রশিক্ষিত গার্ড ছিল বীরের। তারা সঙ্গে সঙ্গে অস্ত্র হাতে নিয়ে পাল্টা আক্রমণে নামে। বাইরে দেয়াল জোরে বসানো ছিল হাই ফাংশনাল সিকিউরিটি গানের ব্যবস্থা, যেখানে ড্রোন থেকে শুরু করে স্নাইপার সবই ছিল সজাগ। তবু মিগুয়েলের আক্রমণ ছিল ভয়ঙ্কর। তাদের হাতে ছিল হেভি গিয়ার, গ্রেনেড। একে একে বীরের কিছু গার্ড ছিটকে পড়ছিল রক্তাক্ত হয়ে মাটিতে। মিগুয়েলের লক্ষ্য ছিল একটাই, ঈশা। প্রাসাদে ঢুকে মেয়েটিকে নিয়ে যাওয়া। ওরা জানে ঈশায় বীরের দুর্বলতা, আর এই মেয়েকে তুলে নিতে পারলেই রাজবীর আলভারেজের দুনিয়া ভেঙে পড়বে। তখন তাকে তারা নিজের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবে। বীরের নির্দেশে কয়েকজন গার্ড, লুসিয়া, রোসা ও আনা, দৌড়ে আসে ঈশার রুমে। ঈশাকে একটা নিরাপদ আশ্রয় নিয়ে যাওয়ার জন্য, কারণ যে কোনো মুহূর্তে তারা চলে আসতে পারে। কিন্তু ঈশাকে বারবার বলার পরও সে এক পাও নড়ছে না। সে তার জায়গায় অনড়, কারোর কথা শুনছে না। গার্ডগুলো বারবার তাকে বোঝানোর চেষ্টা করছে। এর মধ্যে ওয়াকিটকি শোনা যায় মিগুয়েলের কিছু সৈন্যপ্রধান ফটকের দিকে আসছে। তাই ওই গার্ডগুলো দ্রুত চলে যায় ওদেরকে আটকানোর জন্য। গোলাগুলির শব্দে ঈশার পুরো শরীর কেঁপে উঠছে বারবার। ভয়ে মাথা কাজ করছিল না তার। তাকে কে কি বলেছে সে শুনছেও না। ঈশা কোনার এক জায়গায় হাঁটু গুছিয়ে ধরে বসে আছে। তার চোখ ছলছল করছে, মুখে বিষণ্ণতা আর ভয়ের ছায়া। ইসু! হঠাৎ খুব পরিচিত কণ্ঠর শব্দে ঈশা উপরে তাকায়। তাকে দেখেই ঈশা চিৎকার করে ওঠে, আপু, তুমি তুমি এসেছো? দেখো কি হচ্ছে। আমার না খুব ভয় করছে আপু। সাফার মুখে একটু ভয়ের ছাপ নেই, বরং সে শক্ত গলায় বলে, ভয় পাস না ঈশা, এটা ভয় পাওয়ার সময় না, তোকে লড়তে হবে, এটাই সুযোগ। সাফার কথার কিছুই ঈশা বুঝতে পারে না। তাই সে জিজ্ঞেস করে, মানে তোকে এখান থেকে পালিয়ে যেতে হবে? কি বলছো আপু? আমি পারবো না।
সাফা শক্ত গলায় বলে, পারতে তোকে হবেই। না আপু, আমি পারবো না। আমি কিছু চিনি না, কিছু জানি না। আমি হারিয়ে যাব, ওরা আমাকে মেরে ফেলবে। আর ধরা পড়লে ভীর। সাফা এগিয়ে আসে, তার চোখ যেন আগুন। পারতেই হবে। যদি ওদের হাতে পড়িস, ওরা তোকে শুধু মেরে ফেলবে এই না, কি কি করতে পারে সেটা তোর ধারণার বাইরে। এখান থেকেও খারাপ অবস্থা হবে তখন তোর। আর বীর তোকে সারা জীবন ধরে বন্দি রাখবে, তিলে তিলে শেষ করে দেবে। তুই কখনোই এই বন্দিত্ব থেকে বের হতে পারবি না। এই সুযোগ, এই একটাই সুযোগ তোকে পালাতে হবে। এরকম সুযোগ আর তুই কখনো পাবি না। ঈশা অসহায় কণ্ঠে বলে, কিন্তু কিভাবে? আমি কিছুই জানি না, কিছুই চিনি না। চুপ, বেশি ভাবিস না। এখন যদি পালাতে না পারিস, তাহলে এই দুনিয়াতে তুই আর কখনো নিজের ইচ্ছে মতো বাঁচতে পারবি না। সুযোগ সবসময় আসে না ঈশা, আর এটাই তোর কাছে প্রথম আর শেষ সুযোগ। হয় বাঁচার মতো করে বাঁচবি, নয়তো মরে যাবি, কিন্তু শেষ পর্যন্ত লড়াই করে যেতে হবে। এখানে থাকলে পরিবারের কাছে ফিরতে পারবি না, স্বাধীনতা বলে কিছুই থাকবে না। আগের মতো সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন চাইলে এখন এই মুহূর্তে পালা। নিজের মন মস্তিষ্কের কথাগুলোর মধ্যে টানাপোড়েনে পড়ে যায় ঈশা। সেও তো চায় আগের মতো বাঁচতে, সবার সাথে মিশে শান্তিতে থাকতে। কিছুক্ষণ চুপ থাকে ঈশা, তারপর করে ফেলে এক অভাবনীয় কাজ। কিন্তু একবারও এটা ভাবে না এই লোকেদের হাত থেকে বেঁচে গেলেও ভিড়ের থেকে কিভাবে সে পালাবে। আদৌ কি সে কিছু করতে পাবে নিজের স্বাধীনতা? বাইরে তখন আগুনের লেলিহান শিখা, এক একটা বিস্ফোরণের দালানের অংশ কেঁপে উঠেছে। ভিড়ের গার্ডরা সমস্ত রণশক্তি দিয়ে প্রতিরোধ করতে চাইছে। আকাশ থেকে ড্রোন গুলি বর্ষণ করছে। প্রাসাদের ছাদে থাকা স্নাইপাররা একের পর এক শত্রু নিধন করছে। তবু রক্ত ঝরছে, মৃতদেহ জমছে চারপাশে। জ্বলন্ত চারপাশ, বিরুদ্ধে গন্ধ, গুলির শব্দ, ভয়ার্ত চিৎকার। এই পরিস্থিতির মাঝেও একটা কল্পনার দৃঢ়তা তাকে ধাক্কা দেয় এই সাহসের পথে। সাফার কণ্ঠ, তার গলার দৃঢ়তা, ভরসার চোখ, সব যেন মাথার ভেতর কুয়াশার মতো জমে উঠেছে। এর বলেই ঈশা তুলে নেয় এক পাতলা চাদর, সেটাকে পেঁচিয়ে ফেলে নিজের মাথা মুখ পুরোপুরি ঢেকে নেয়, নিজেকে পুরোপুরি আড়াল করে ফেলে। আপু, আমি জানি না কি করব। চারদিকে আগুন, যদি ধরা পড়ে যায়। গলার আওয়াজ কেঁপে উঠে ঈশার। কিছু হবে না, সাহস রাখ। তোকে এখনই বের হতে হবে, আমার সাথে চল। চুপি চুপি দরজার পাশ দিয়ে বেরিয়ে পড়ে ঈশা। চারপাশে এমন বিশৃঙ্খলা, গার্ডরা কেউ পাল্টা আক্রমণে, কেউ আহতদের টানছে। এই ভয়াবহতার মধ্যেও কেউ টেরই পায় না একটা মেয়ে পালাচ্ছে, যাকে ঘিরে এই যুদ্ধ। অন্যদিকে রাস্তায় ছুটছে একের পর এক কালো এসআইভি। ভিড়ের চোয়াল শক্ত, চোখ দুটো রক্তিম লাল। ঈশা একতলার নামতেই তার পায়ের নিচে মাটি সরে যায়। রক্তে রঞ্জিত সিঁড়ি, গলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া গার্ডদের লাশ, ধোয়ার কুণ্ডলি আর ভাঙা দেওয়ালের নিচে চাপা পড়া মানুষের হাহাকার তাকে স্তব্ধ করে দেয়। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, হাত ঠান্ডা, গলা শুকিয়ে আসছে। তবু পেছনে ফেরার আর উপায় নেই। সে হামাগুড়ি দিয়ে এক গার্ডের মৃতদেহের পাশ দিয়ে যায়। চোখের সামনে পড়ে থাকা রক্তমাখা মুখটা দেখে চোখ ফিরিয়ে নেয়। গাড়ির পাশে দৌড়ে গিয়ে নিজেকে আড়াল করে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। চোখ বেয়ে নেমে আসে দুটো নোনা জল। কিন্তু সামনে গেটটা দেখে ভেতর থেকে একটা স্বস্তি কাজ করে। এই গেটটা পার করতে পারলেই সে মুক্ত। ঈশা নিজেকে শক্ত করে। গাড়ির পাশ দিয়ে লুকিয়ে লুকিয়ে মেন গেটের দিকে আসতেই মেন গেটের মুখে একসাথে থামে একের পর এক গাড়ি। কালো বুলেট প্রুফ এসআইভি, প্রতিটি গাড়ি জানালা অন্ধকারে ঢাকা। গাড়ি থেকে নামছে একে একে ভিড়ের লোহমান গার্ডরা। কারো হাতে AK-47, কারো হাতে পিস্তল। সবার চোখে আগুন, সবার শরীরে যুদ্ধের জন্য প্রস্তুত। সবচেয়ে পিছনের গাড়ি থেকে নেমে আসে বীর। তার চোখে চোখ রাখা যাচ্ছে না, পাগল হয়ে যাচ্ছে সে। শক্ত চোয়াল, এলোমেলো চুল, রক্তলাল চোখ। তার রাগ, তার ভয়, তার ভালোবাসা সব কিছু মিশে গেছে এক প্রাণঘাতী রূপে।
রহমান ভিলার ভেতরে নিস্তব্ধতা ছড়িয়ে আছে। সাইমা বেগম বিছানায় নিস্তেজ হয়ে পড়ে আছেন কয়েকদিন ধরে। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যায় জর্জরিত এক শরীর, চোখের নিচে কালি, ঠোঁট ফ্যাকাশে, মনে হয় যেন যন্ত্রণা তার শরীর নয়, আত্মাও বাসা বেঁধেছে। রাত গভীর হতেই ঘরের বাতি নিভে যায়, কিন্তু সাইমা বেগমের ঘুম আসে না। ইদানিং ঘুমের ওষুধ নেওয়ার পরেও তার ঘুম আসে না। অনেকক্ষণ এদিক ওদিক করে আস্তে আস্তে চোখের পাতা ভারী হয়ে আসে, কিন্তু অন্ধকার ঘরে হঠাৎ এক বিষাক্ত দুঃস্বপ্ন দেখে চিৎকার করে উঠে বসেন তিনি। না, ইস্যু! হঠাৎ আর্তচিৎকারে ছুটে আসে বাড়ির গৃহপরিচালিকা আর জান্নাত। শরীর কাঁপছে সাইমা বেগমের। বুকের বাঁদিকের তীব্র ব্যথায় নিঃশ্বাস নিতে পারছেন না ভালোভাবে। চারপাশে ছুটোছুটি শুরু হয়। আদনান সাহেব গিয়েছেন সাফার মায়ের বাড়ি বোনকে এক নজর দেখতে। সব কিছুর পরেও তার তো আরও 2টা ছেলে আছে, কিন্তু তার বোনের একমাত্র মেয়েটাকে হারিয়ে ফেলল সে তো একেবারে অসহায়। সাইমা বেগম আহাজারি করে যাচ্ছেন, আমার ইস্যু, আমার মাটা। বলতে বলতে একাকার হয়ে যান কান্নায়। বাড়ির ফোন পেয়ে আবির ও আদ্রিয়ান দ্রুত ছুটে আসে। 2 ভাইয়ের চোখে ভয়, দুশ্চিন্তা। মায়ের এমন অবস্থার কথা শুনে কাঁপছে তাদের বুক। আবির দ্রুত মায়ের কক্ষে ঢুকে একজন ডাক্তার প্রেশার চেক করছে। সাইমা বেগম চোখ বন্ধ করে শুয়ে আছেন। আবিরের পা কাঁপে। আবির এগিয়ে এসে ডাক্তারকে জিজ্ঞেস করে, আমার মা ঠিক আছেন তো? ভয় আর উৎকণ্ঠায় কণ্ঠ কেঁপে ওঠে তার। ডাক্তার বলে, এমনিতে ভয়ের কিছু নেই, তবে অতিরিক্ত চিন্তা, মানসিক চাপ আর হার্টের সমস্যায় এই অবস্থা। আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, প্রেসক্রিপশনে কিছু ওষুধ লিখেছি, এখনই আনানোর ব্যবস্থা করুন। আবির কিছু না বলে দৌড়ে বেরিয়ে পড়ে। আর ওদিকে রান্নাঘরে জান্নাত ভেজা ঝুঁকে স্যুপের হাঁড়ি নাড়তে শাশুড়ির জন্য। তাকে কিছু খাওয়াতে হবে। ইদানিং খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন তিনি একেবারে। সবাই চলে যেতে আদ্রিয়ান চুপচাপ মায়ের বিছানার পাশে বসে। সাইমা বেগম কষ্ট করে চোখ মেলে ছেলেকে দেখছেন। তার ঠোঁট কেঁপে ওঠে, চোখে অশ্রুর নদী। তুই আইসোস বাবা। শব্দগুলো যেন কষ্টের পাহাড় ডিঙিয়ে আসে তার ঠোঁট থেকে। আদ্রিয়ান এখন খুব একটা পরিবারের কারোর সাথে সময় কাটায় না, এক প্রকার এড়িয়ে চলে সবাইকে। আদ্রিয়ান মায়ের হাত ধরে, মা আমি আছি, তুমি কেঁদো না প্লিজ। কিছুক্ষণ চুপচাপ নিস্তব্ধতা। তুই জানিস না রে আদ্রিয়ান, আমার বুকের ভিতর যন্ত্রণাটা কেমন। ইস্যু আমার পাশে নাই, বছর তো চলল। আমার ছোট্ট মেয়েটা আমাদেরকে ছেড়ে চলে গেছে। তোরও মুখে হাসি দেখি না আর। আমার হাসি খুশি চঞ্চল ছেলেটা একেবারে চুপ হয়ে গেছে। কতদিন তোদের ভাই বোনের খুনসুটি দেখি না। জীবনের শেষ দিনে এসে আল্লাহ আমাকে কেন এই দিনগুলো দেখাচ্ছে? আদ্রিয়ানের চোখ ছলছল করে ওঠে। সে মাথা নিচু করে বলে, আমি জানি মা, কিন্তু আমাদের তো শক্ত হতে হবে। ইস্যু কি চাইতো তার মা এভাবে ভেঙে পড়ুক? মেয়ের কথা বলতে সাইমা বেগম কেঁদে ফেললেন আবার। আমি হয়তো আর বেশি দিন বাঁচব না বাবা, এই ব্যথা আমার আর সহ্য হয় না। আদ্রিয়ান রেগে যায় সাইমা বেগমের কথায়। মা প্লিজ, আমি কতবার বলেছি এই কথাগুলো বলবে না। সাইমা বেগম নিজেকে সামলান। তার কণ্ঠ নরম হয়ে আসে। রাহিকে নিয়ে আয় বাবা, ও থাকলে ঘরটা একটু ভরা ভরা থাকে। ও থাকলে আমি একটু হলেও নিজের কষ্টগুলো ভুলে থাকতে পারি। তোর বাবাও চলে গেছে। আদ্রিয়ান কিছুক্ষণ চুপ করে থাকে। তার মুখ শক্ত হয়ে ওঠে। ঠিক আছে, আনার জন্য আনবো মা, শুধুই আনার জন্য আনবো, তোমাদের জন্য, তোমাদের কথায়। কিন্তু শুধু এতটুকুই পারবো, এর বেশি কিছু আশা করো না। তুমি এখন রেস্ট নাও বলে আদ্রিয়ান রুম থেকে বেরিয়ে যায়। সাইমা চোখ বন্ধ করেন। তার চোখের কোণে অশ্রু ঝরে পড়ে। তবুও তিনি একটু স্বস্তি পান। সবচেয়ে পিছনে গাড়ি থেকে নেমে আসে ভীর। কালো বুলেট প্রুফ গাড়ির দরজাটা খুলতেই যেন বাতাসের গতিপথ থেমে যায়। তার চোখে চোখ রাখা যাচ্ছে না। পাগল হয়ে গেছে সে। শক্ত চোয়াল, এলোমেলো চুল, রক্ত লাল চোখ। তার রাগ, তার ভয়, তার ভালোবাসা সব কিছু মিশে গেছে এক প্রাণঘাতী রূপে।
ধুলো মাখা জুতা, কালো কোটের নিচে শরীরটা টান টান, চোখ দুটো আগুনের মতো জ্বলছে। বীর নামতে নামতে চারপাশ স্ক্যান করে। তার পেছনে দাঁড়িয়ে পড়ে সান্তিয়াগো, এনরিকো, ডিয়েগো, নিকো, সবাই গর্জন করা সিংহের মতো প্রস্তুত। ঈশা মেন গেটের কাছাকাছি আসতেই হঠাৎ সামনে বীর আর তার গার্ডদের দেখে ভয়ে দু কদম পিছিয়ে যায়। আত্মা শুকিয়ে আসে ঈশার, দ্রুত সরে যায় কারো চোখে পড়ার আগেই। গেটের পাশেই একটা ধ্বংস হওয়া গাড়ির আড়ালে বসে হাঁপাতে থাকে। ঈশার বুকের ধুকপুকুনি যেন গলা চিরে বেরিয়ে আসছে, চোখ দুটো ছানা বড়া, ঠোঁট কাঁপছে, দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। সে চাদর দিয়ে মুখ ঢেকে বসে পড়ে। পিছনে বীর যদি এক ঝলক তাকে দেখে সে আর বাঁচবে না। ঈশার সারা শরীর কাঁপছে, তার হাত পা অবশ, তবুও সে ঠান্ডা লোহা ছোঁয়া গাড়ির বডির সঙ্গে লেপ্টে থাকে। গাড়ির ছায়া তাকে ঢেকে রাখলেও তার মধ্যে চলছিল প্রচণ্ড ঘূর্ণিঝড়। বীর তার সামনে। এদিকে বীর আর তার সৈন্যরা ঝাঁপিয়ে পড়ে মিগুয়েল ও তার সৈন্যদের উপরে। গেট পেরিয়ে সামনে এগোয় সব। বীর হাত উঠিয়ে নির্দেশ দেয় সবাইকে, শেষ করে দাও। এখান থেকে কেউ যেন জীবন্ত বেরোতে না পারে। মুহূর্তেই চারদিক থেকে গর্জে ওঠে গুলি, বিস্ফোরণ আর আর্তনাদের আওয়াজ। এই মুহূর্তে এখানে বীরকে দেখে অবাক হয়ে যায় মিগুয়েল। এত তাড়াতাড়ি তো ওর আসার কথা না। মিগুয়েল পুরো স্তব্ধ। সে ভেবেছিল বীর এখনো রাস্তায়। বীরের এই মুহূর্তে এখানে উপস্থিত থাকাটা অসম্ভব, কিন্তু সে তার সামনে দাঁড়িয়ে আছে। তার চোখে আগুন, চোয়াল যেন ছায়া নেমে এসেছে। ভয় চেপে ধরে মিগুয়েলের গলা, হাত কাঁপে। চারদিক থেকে ওদের সব সৈন্যরা ঘিরে ফেলেছে ওদেরকে। মিগুয়েল পালানোর চেষ্টা করে আবারও, কিন্তু ওরা চারদিক থেকে ঘেরাও করে রেখেছে। মিগুয়েলের এক গার্ড গুলি চালাতে চায়, কিন্তু ওর মাঝে আক্রমণ করে বীর। তুই কি ভেবেছিলি আমার দুর্বল করে দিবি? গর্জে ওঠে বীর, গুলি ছড়ে প্রথমেই ডান হাতে। রক্তের ফোয়ারা ছুটে আসে চারপাশে। ডিয়েগো, সান্তিয়াগো, নিকো ঘিরে ফেলে মিগুয়েলের বাকি সৈন্যদের। চতুর্দিক থেকে ঘিরে ফেলে ডিয়েগো, নিকো, এনরিকো, সান্তিয়াগো। চারদিকে শব্দ, বীরের হাতে অস্ত্র। রাগে তার শরীর শিরা উপশিরা কাঁপছে। তার চোখে রক্ত, তার নিঃশ্বাস হিংস্র প্রাণীর মতো ভারী, শরীর টান টান। ঈশার দিকে হাত বাড়ানোর চেষ্টা যারা করেছে তাদের অস্তিত্ব পৃথিবী থেকে মুছে ফেলাই এখন তার একমাত্র উদ্দেশ্য। তার সব থেকে বেশি রাগের কারণ তাকে দুর্বল করতে তার প্রাণের উপর হাত দেওয়া। ঈশা তার একমাত্র দুর্বলতা, তার বন্দিনী, তার অধিকার। আর কেউ সেই অধিকার ছুঁতে পারবে না, এটা ছিল তার নিয়ম। আর সেটা ভাঙার চেষ্টা করেছে মিগুয়েল। বীর একের পর এক গুলি চালায়, চিৎকার করে। সে নিজেই যেন এক প্রলয় হয়ে নেমে আসে শত্রুদের উপর। এদিকে ঈশা বেরিয়ে আসে, ধীরে ধীরে পার করে মেইন গেট। প্রতিটা পা যেন আগুনের উপর রেখেছে সে। ভয়ে তার কলিজা কেঁপে উঠেছে। গেটের কাছাকাছি আসতেই একবার পিছনে ফিরে তাকায় সে। রক্ত, সেই বিস্ফোরণ, সেই মৃত্যু। চোখ ঝাপসা হয়ে আসে তার, কিন্তু সে থামে না। গেট থেকে বের হয়ে দোরগোড়ায় এক দৌড়ে যেতে গেলেই জঙ্গল রাস্তা ধরে। তার মাথায় কেবল একটা শব্দ, দৌড়াও, পালাও। এটাই সুযোগ, এটাই শেষ সুযোগ। এখান থেকে বাঁচতে হবে। চাদর দিয়ে মুখ ঢাকা, গায়ের উপর ছায়ের মতো ধুলো, কাটা পা, তবুও সে থামে না। পিছনে বিস্ফোরণের আলো, সামনে অজানা অন্ধকার, কিন্তু এটাই তার স্বাধীনতা। থামার নাম নেই। পাগলের মতো দৌড়াচ্ছে ঈশা। কোনো পথ চেনে না, দিক বোঝে না, তবুও সে ছুটে চলেছে। প্রাণের ঝুঁকি নেই, সাহস আর সাফার শেষ কথাগুলোকে বুকের মধ্যে নিয়ে। এদিকে দুই পক্ষে চলছে তুমুল সংঘর্ষ, রক্ত মাখামাখির চারপাশ। কেউ কারো চোখে চোখ রাখছে না, কারণ সেকেন্ড দেরি মানেই মৃত্যু। এদের কেউ মানুষ নয়। বিস্ফোরণে কেঁপে উঠেছে মাটি। এটাই বীর আলভারেজ, তার সাম্রাজ্য, তার প্রতিশোধ, তার হিংস্রতা। সে কাউকে ছাড় দেওয়ার মানুষ না। এর মধ্যে বীর তার কিছু গার্ডকে নির্দেশ দেয় প্রাসাদের মূল ফটক ঘিরে রাখতে, যাতে কেউ ভেতরে প্রবেশ করতে না পারে। সান্তিয়াগো আর এনরিকো নেতৃত্ব নেয় সামনের ইউনিটে। এমিলিও ও হাবিয়ের ভেতরে ঢুকে গ্রেনেড ছুড়ে দেয় ইউনিটের দিকে, যেখানে মিগুয়েল কিছু শুটার অবস্থান করছিল।
গর্জন, চিৎকার, রক্ত, বারুদের গন্ধ, চারদিক এক মৃত্যুপরীতে রূপ নেয়। মিগুয়েলের দল যতই গুলি চালায়, ভিড়ের লোকেরা এক একটি শ্যাডোর মতো ঘুরে ঘুরে তাদের গলায় ছুরি চালাচ্ছে। তারা সবাই বুঝতে পারছে আলভারেজের সাম্রাজ্যের ওপর হাত বাড়িয়ে তারা কি ভুল করেছে। মিগুয়েলের সেনারা চারপাশ ঘিরে পড়ে। সবাই পালানোর চেষ্টা করছে, কিন্তু কোনো দিক থেকে পালানোর পথ নেই। সেবাস্তিয়ান ও লুইস একসাথে 7 জনকে গুলি করে এরা মিগুয়েলকে ঘিরে রেখেছে। ডোমিনিকো পিছন থেকে একজনের ঘাড়ে ছুরি বসিয়ে দেয়। নিকো ছুরি দিয়ে বুক চিরে রক্ত ভাসিয়ে দেয় মিগুয়েলের লিডারকে। এর সাহায্যে মিগুয়েল আজ আবার ওদের ওপর আক্রমণ করার সাহস পেয়েছে, যে আশ্রয় দিয়েছিল এতদিন ওকে। মিগুয়েলের পেছনে সিঁড়ি দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তার পিছন পিছন সেখানে পৌঁছায় ভিড়। ভিড়ের পিছন পিছন আসে নিকো, ডিয়েগো। ভিড়ের চোখে রাগের ঝিলিক, হাতে গ্লোভস পরা, বাম হাতে রিভলভার, ডান হাতে স্পেনার প্লেট। ভিড় বলে, আমাকে শেষ করার জন্য এত প্ল্যান প্লটিং, নিজের রাজত্বে হারিয়ে ক্ষান্ত হলি না। শেষমেশ আমার প্রাণের দিকে হাত বাড়ালি, এখন দেখ তোর পরিণতি। মিগুয়েল গুলি চালাতে চাইলে ডিয়েগো তার হাতের ছুরি ছুঁড়ে মারে মিগুয়েলের দিকে। মিগুয়েলের হাত থেকে রিভলভার পড়ে যায়। নিকো মিগুয়েলকে একের পর এক ঘুষি, কিক মারতে থাকে। অতিরিক্ত মারের ফলে মিগুয়েলের মুখ থেতলে যায়। নিকো মিগুয়েলের এক হাত কেটে ফেলে। মিগুয়েল গলাকাটা মুরগির মতো ছটফট করতে থাকে, প্রাণের ভিক্ষা চায় বলে ছেড়ে দিতে। ও সব কিছু ছেড়ে চলে যাবে, কিন্তু এখানে কারোর মনে একটুও দয়া হয় না তার জন্য। শেষে ভিড় রিভলভার বের করে খুব কাছ থেকে 3টা গুলি চালায়, মাথায়, বুক আর পেটে। মিগুয়েল ছটফট করতে করতে পড়ে যায় রক্তে ভেজা মেঝেতে। এভাবে কিছু সময় ছটফট করতে করতে একসময় প্রাণ হারায়। বীর তার পাশে বসে বলে, আমার প্রাণের দিকে তাকানোর আগে 2 বার ভাবিস পরের জন্মেও। ওর দিকে বাড়ানো প্রত্যেকটা হাত আমি গুড়িয়ে দিব, আর চোখ উপড়ে ফেলবো। কারো অস্তিত্ব রাখবো না আমি এই দুনিয়ার বুকে। ও শুধু আমার। ওর দিকে তাকানোর অধিকার কারোর নেই, আর না ওর কথা ভাবার। সবাই শেষ হয়ে গেলে বীর চিৎকার করে বলে, সবগুলো লাশ আগুনে পুড়িয়ে দাও, কারো ছায়াও যেন না থাকে এখানে। সব কিছু পরিষ্কার করো দ্রুত। গাদরা একত্রে সব মৃতদেহ টেনে আনে, সবাইকে একসাথে জঙ্গলের পাশে জড়ো করে, পেট্রোল ছড়িয়ে আগুন ধরিয়ে দেয়। পুরো আকাশ রক্তের লাল আভায় রঞ্জিত হয়ে ওঠে। বাইরে জয়ের খবর শুনে সবাই স্বস্তি পায়। প্রত্যেকের মধ্যে একটা মৃত্যুর আতঙ্ক কাজ করছিল। হঠাৎ করে এসবের জন্যে কেউই প্রস্তুত ছিল না। এখন আবার সবাই যে যার কাজে লেগে পড়ে। ঈশার জন্য নির্ধারিত গার্ডরা রুমে আসে। দরজা খুলতেই ভেতরে চোখ বুলিয়ে নেয় তারা। ম্যাম, কিন্তু কোথাও কোনো সারা শব্দ নেই। এলিসা আরও কয়েকবার ডাকে, কিন্তু বারবারই শূন্য, কোথাও কারো অস্তিত্ব নেই। রুমটা অস্বাভাবিক নীরব, বিছানাটা এলোমেলো, জানালার পর্দা একপাশে হেলে আছে, বাতাসে হালকা দুলছে, কিন্তু কোথাও ঈশার কোনো চিহ্নও নেই। মুহূর্তে গার্ডদের চোখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একজন ধীরে ধীরে বলে ওঠে, ম্যাম কোথায় গেল? একজন তাড়াহুড়ো করে বাথরুমে দরজা খোলে, দেখে খালি। আরেকজন বিছানার নিচে, আলমারির ভেতর, জানালার পাশে, ব্যালকনি পর্যন্ত দেখে, কিন্তু কিছুই নেই। মহিলা গার্ডরা একে অপরের দিকে তাকায়। কারো ঠোঁট কাঁপছে, কারো কপালে বিন্দু বিন্দু ঘাম। তারা ভালো করেই জানে ম্যাম নেই মানে তাদের মৃত্যু নিশ্চিত। এই একজন চোখের আড়াল হওয়া মানেই বসের সামনে নিজ হাতে কবর খুঁড়ে ফেলা। গলা শুকিয়ে আসে সবার। একজন গার্ড ফিসফিস করে বলে, আমরা শেষ, আমরা বাঁচব না। কিন্তু এরপরও তারা হার মানে না, শেষ চেষ্টা করতে। তার হন্তদন্ত হয়ে পুরো প্রাসাদে খুঁজে ঈশাকে। করিডোর, স্টোর রুম, সিঁড়ি, অন্ধকার কর্নার, যত দূর চোখ যায় তত দূর তারা ছুটে ছুটে খুঁজে। প্রত্যেকটা হৃদস্পন্দন যেন নিঃশ্বাস টেনে নিচ্ছে। রক্ত জমে যাচ্ছে শরীরে। এক ভয়াবহ মৃত্যুর ছায়া ঘিরে ধরেছে তাদের সবাইকে। অন্যদিকে বীর, তার মুখে এক ভয়ঙ্কর তৃপ্তির ছায়া। পেছনে আগুনের লেলিহান শিখা, চারদিক থেকে ধোঁয়া উঠছে। তার চোখের সামনে গড়িয়ে যাচ্ছে মিগুয়েলের অস্তিত্ব। এক একটা গুলি মানে
একটা শত্রুর সমাপ্তি।